আমি যে বলেছিলাম যে আমার আঙ্গুল দেখে যে এটা পুড়ে গেছিল। তো পুড়ে যাওয়ার পর এই যে একটা কথা আছে না, যে ভাঙা পা নাকি আবার গর্তে পড়ে। তো আমার এটা মানে এই আঙ্গুল দুইটা আবার কীরকম ভাবে মানে এতটা মানে ডিস্ট্রয় হয়েছে কীভাবে আমি বলি। আমার এটা বোধহয় আমার বাবাদের তো 7 জন ভাই ছিল, আমার বাবাকে নিয়ে 7 জন। তো আমার বাবা হলো গিয়ে মাঝখানে, তার বড় 3 জন আর 3 জন হলো গিয়ে ছোট। তো এই যে ছোট 3 জনের মধ্যে যিনি বড় আর কি, তিনি মানে নতুন বিয়ে করেছেন। তো আমি তো তখন হামাগুড়ি দিয়ে চলি। এগুলো কিন্তু আমার দেখা জিনিস না, আমার এগুলো মা, দাদি, বাবা এদের বলা ঘটনাগুলি বলছে। কারণ ওই সময়ের কথা তো আর আমার মনে থাকার কথা না। তো আমার চাচি আর কি, জাস্ট নতুন বউ। তো এই যে ঘরের যে পীড়া থাকে, যেটা দরজার কাছে থাকে, তো এই পীড়াটা ছিল আপনার পাকা। আর ওই এমনি বাকি ঘরটা কিন্তু মাটির, মানে তারপরে ওই চালের ঘর আর কি। তো ওই নতুন বউ ঘুমটা দিয়ে উনি ঘর থেকে নামছে, আর আমি হামাগুড়ি দিয়ে আমি উপরে উঠতে যাচ্ছি। তো আমার চাচি তো দেখার কথা না ঘুমটা দিয়ে। ফার্স্ট সে কি করেছে, আমার ওই যে পোড়া যে যে আইল্লার মধ্যে যে আমার মানে পুড়ে গেছিল, সেটা ঘা অবস্থায় উনি দিয়েছে ওটার মধ্যে পাড়া। পাড়া দেওয়ার পর তো মানে আমি যা শুনছি যে এটা নাকি মানে কিছুটা অংশ বেজেই ছিল আর কি। তো যাই হোক, তো পরবর্তী সময়, কারণ আমি হয়েছে কি যে আমি সবসময় চেষ্টা করেছি যে আপনারা যে আমার ছবিতে দেখেছেন আমার এই দুইটা আঙ্গুল যেন না দেখতে পারেন, তার জন্য আমি চেষ্টা করেছি যাতে না বোঝা যায় আর কি। কারণ অনেক সময় অনেক ক্লোজ আপ শট দিতে হয়েছে, নায়িকার হাত ধরতে হয়েছে। তো সেইটা খুব টেকনিক্যালি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ হলো গিয়ে যে যেহেতু জীবনের গল্প, এখানে তার কোনো কিছু বাদ রাখা যায় না। তো যার জন্যই আপনাদেরকে আজকে আমি দেখালাম আর কি। আপনারা অনেকেই কিন্তু ছবিতে দেখতে পান নাই, কিন্তু কোথাও কোথাও হয়তো বা কেউ নজর করেছেন কিনা জানি না। তবে খুব টেকনিক্যালি আমি জিনিসটা মানে সিনেমার মধ্যে আমি এটা লুকিয়ে রাখতাম আর কি। কারণ স্বাভাবিকভাবেই একজন নায়ক, আপনাদের আপনাদের নায়কের আঙ্গুল এরকম, যেমন এই আপনার ঋত্বিক রোশন, তার নাকি আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল আছে। তো সেও কিন্তু এই চেষ্টা করে আর কি, যাতে আপনারা না বুঝতে পারেন আর কি যে তার একটা বাড়তি আঙ্গুল আছে। তো আসলে শিল্পীদের এটাও কিন্তু একটা টেকনিক, যে শিল্পীদের দুর্বলতার জিনিসগুলো যাতে তাদের ভক্তরা না দেখে। কারণ হলো কি এগুলো দেখলে পরে আসলে কিছুটা মানে তাদের মধ্যে একটা রিয়াকশন হয় আর কি। এবং সেটা ভালো রিয়াকশন হয় না, খারাপ রিয়াকশনই হয়। তো তো যে কারণের জন্য এখন তো আর মানে আপনাদের সেই মানে সেই নায়ক নই, সেই রোমান্টিক নায়ক তো এখন আর নেই, যার জন্য আজকে আপনাদেরকে আমি দেখালাম। তো জীবনে এইরকম বহু ঘটনা ঘটেছে। আর হলো গিয়া যে আমাকে একবার সাপেও কেটেছে, এবং সেটা মানে কেউ বুঝতেও পারে নাই কিন্তু। তো আমি মানে আমি শুনলাম আর কি, পরে যখন আমি মানে ভালো হই, তখন আমাকে বলা হয়েছে আমি নাকি প্রায় 1.5 থেকে 2 দিনের মতো আমি ঘুমের মধ্যে ছিলাম, আমার কোনো সেন্স ছিল না আর কি। তো এইখানেও দেখেন আল্লাহর কি একটা রহম। আমার দূর সম্পর্কে একটা মানে দাদা, তো আসামে থাকতেন। তো উনি ওই একটা সময় আর কি ওনার পরিবার টরিবার সবাইকে নিয়ে ওনারা চলে আসে আর কি। তো আমাদের পরিবারটা হলো গিয়া আমার বাবাদের যে পরিবারটা, এটা খুবই মানে একান্নবর্তী একটা পরিবার। যেমন আমার বাবাদের যে মামার যে গোষ্ঠী, তারাও কিন্তু আমাদের বাড়ির একদম লাগোয়া থাকতো আর কি। তো উনি ছিলেন তাদের আত্মীয় আর কি। তো উনি আমাকে ঝাড়ফুঁক করে মানে আমাকে নাকি সুস্থ করেছিলেন আর কি। তো যাই হোক, আমার সেই দাদা সম্পর্কে হয়, উনি বেঁচে নাই। আমি আজকে দোয়া করি, দর্শকরা আপনারাও দোয়া করবেন। আর ওই গ্রামের মানুষগুলো আসলে এত সরল মানুষ,
জীবনে ভুল ত্রুটি ওরকম জ্ঞান তো নাই, মানুষের তো ভুল ত্রুটি হয়, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, অনেক কিছু হয়েছে। আজকে আমি খাস দিলে তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন, তার পরিবারের লোকদেরকে মাফ করে দেন। আর তো সেই মানে ওনার জন্যে নাকি আমি সেই সময় আমি ওই সাপের কামড় থেকে আমি বেঁচে গিয়েছিলাম। তো উনি এই ঝাড়ফুঁকটা জানতেন আর কি, আসামে থাকতেন। আসামে তো আপনারা জানেন কামরূপ কামাখ্যা আছে ওইখানে। তো তো যাই হোক, এটা গেল। তারপরে আমার আরেকটা যেটা অসুখ, এটা আমার জীবনে এটা 3বার হয়েছে। আমি প্রথমে আমার মানে দেশের বাড়ি থাকতে একবার হয়েছিল টাইফয়েড। আর টাইফয়েড বোধহয় এটা বোধহয় একদম মানে এর যে জীবাণু এটা বোধহয় শেষ হয় না, থেকে যায় মানুষের শরীরের মধ্যে। কারণ আমাকে দিয়ে আমি জানি যতদূর, তো আমি আগে যখন বাড়বো গল্পগুলো, পরবর্তী সময়ে যে টাইফয়েডের কথা সেটা আমি বলবো। এবং এতটাই মানে আমি সিরিয়াস মানে এই জ্বরটা হয়েছিল আমার, যে তখন আমি বাঁচবো কি না এটা মানে বলতে পারছিল না আর কি। তো যাই হোক, সেটাতেও আপনাদের এই ইলিয়াস কাঞ্চন বেঁচেছে বলে আজকে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আল্লাহকে শুক্রিয়া। আল্লাহ আমাকে বহু জায়গায় বহুভাবে বাঁচিয়েছেন, ওগুলোও আমি আপনাদের সামনে বলব। আরেকটা জিনিস আমি বলি আপনাদেরকে, এটা একদম ছোটোবেলার, এটা আপনাদের অনেকে হয়েছে কিনা জানি না। সেটি হলো যে আমি খুব ভয় পেতাম রাতের বেলা। আর ওই গ্রামের তো আপনার গিয়ে ওই যে আমাদের যে মনে করেন যে পেশাব পায়খানার জন্য গ্রামের তখনকার দিনে কিন্তু ওরকমভাবে কিন্তু আমরা এখন শহরে কিংবা গ্রামেও কিন্তু এখন মানে বাথরুম, ঘরের মধ্যে বাথরুম করা হয়, পাকা ঘর করা হয়। তখন কিন্তু এটি ছিল না, আপনারা জানেন, যারা পুরনো মানুষ, যারা আমাদের বয়সে যারা, তারা জানে। তো আমি ওই যখন পেশাব লাগতো, ঘুম তো হতে চাইতো না পেশাবের চোটে আর কি। তো অনেক সময় মানে কাকে বলবো, আবার ডাক দেব। তো এটা না করে মনে করেন যে আস্তে আস্তে উঠতাম, উঠে আপনার গিয়ে মানে উঠানের একদম ওই যে যেখানে আমার বাঁধছিল, যেটা বলছি যে আমার চাচা বেঁধেছিল এবং দা দিয়ে জবাই করতেছে, তো এইটার কাছে গিয়ে কোনো রকমের এদিক ওদিক তাকায় কোনো রকম পেশাবটা মানে করে একটা দৌড় দিয়ে আবার ঘরের মধ্যে চলে আসতাম। তো এই যে এই ভয়ের জন্য অনেক সময় পেশাব নিয়েই আর কি শুইতাম। তো যার জন্য অনেক সময় আমি কিন্তু বিছানার মধ্যেও কিন্তু আমি ওই কর্মটি করে ফেলেছি কিন্তু। এবং স্বপ্নে যেটা দেখতাম আর কি, অদ্ভুত একটা ব্যাপার, যে স্বপ্নে দেখতাম যে আমি ওই মানে একটা সেফ জায়গার মধ্যে আমি ওই কর্মটি করছি, পেশাব করছি আর কি। তো মানে স্বপ্নে দেখাচ্ছে, এবং মানে হয়তো দেখা গেল যে আমার সঙ্গে বন্ধু যে ছিল সেও ওই কাজ করতেছে, আমিও করতেছি। পরে তো দেখা গেল সকালবেলা যে বিছানার মধ্যেই ওই কাজ হয়ে গেছে। তো এই যে এই বিষয়গুলো আসলে মানে আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে মানে আমি নিজেই মানে আর হয়তো বলা হবে কিনা, মানে যার যে কারণের জন্য আপনাদেরকে আমি শেয়ার করছি এই জিনিসগুলো। আরেকটা যেটা ভয় ছিল সেটাও বলি আপনাদের। সেটা হলো কি, পুকুরের মধ্যে ভয় ছিল আর কি। এবং পুকুরের যে ভয়টা ছিল সেটি হলো গিয়ে যে আপনাদের অনেকে এরকম জানেন, শুনেন হয়তো, যে শিকল নাকি আছে পানির নিচে, নাকি শিকল আছে পুকুরের এখানে, শিকল আছে, ওটা নাকি পায়ের মধ্যে প্যাঁচ দিয়ে টান দিয়ে নিয়ে চলে যায়। তো আমি খুবই যখন ছোট আর কি, তখন আমি যখন পুকুরে যেতাম গোসল করার জন্য, তো আগে পুকুর ঘাটের মধ্যে দাঁড়ায় থাকতাম। কেউ যদি না থাকতো পুকুর ঘাটে, যদি পুকুরে যদি কেউ না থাকতো, তাহলে ওখানে দাঁড়ায় থাকতাম, দাঁড়ায় এদিক ওদিক দেখতাম কেউ আসে কিনা। যখন দেখে যে আসেই না, অনেকক্ষণ হয়ে গেছে, এখন কি করা যাবে, এখন তো কোনো রকমের গোসল করতেই হবে। তো কি করতাম, আস্তে 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 নেমে মানে কোনো রকমে একটুখানি হাঁটু পানির মতো একটু মানে নেমে একটা ডুব দিয়েই আর কি, কোনো রকম একটা ডুব দিয়েই একটা দৌড় মারতাম। আবার এইটুকু যখন সাহস হইতো না, তখন কি করতাম, ওই যে ঘাটের একটা জায়গা পানির কাছাকাছি আর কি বসে হাত দিয়ে, ওইটাকে বলে কাউয়া গোসল, সেই কাউয়া গোসল হাত দিয়ে কোনো রকম এরকম এরকম ভাবে ছিটায় ছুটায় ওই গোসল করে বাড়ি দৌড়ায় চলে যেতাম আর কি। তো এই যে মানে এই জীবন আর কোনোদিন আসবে কিনা, এবং সেইটা যে একটা জীবন ছিল, এই জীবন আপনাদের সঙ্গে শেয়ার করতে গিয়ে আমার এগুলো মনে পড়ছে আসলে। তো আমি
এনজয় করছি, আমি নিজেও এনজয় করছি, আপনাদেরকে জানাতে পেরে আমি এনজয় করছি। অনেকের হয়তো আমার এটার সঙ্গে অনেকের মিলবে, জীবন মিলে যাবে, অনেকের হয়তো মিলবে না। ওই যে যেটি আগেও বলেছিলাম যে যারা এই ধরনের ঘটনা ঘটে নাই, তারা আমার এই বর্ণনা, আমার এই চোখ দিয়ে আপনারা এই গ্রামকে আপনারা দেখবেন। ওই গ্রাম যে আসলে মানে কতটাই মানে জীবনটা যে কীরকম ছিল মানুষের, সেই জিনিসগুলো আসলে